শুভ সন্ধ্যা, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। আজকের এই সুন্দর সন্ধ্যাটা অবশ্য আমাদের 7টায় একদম অবশ্যই এসে থাকি আপনাদের কাছে, কারণ শনিবারের সন্ধ্যাটা 7টায় একদম বাধা আছে। অনলাইন অনেক বেশি থাকলে তাহলে আর আসা যায় না, 8:45 হয়ে যায় সেটা। আজকের আবার দ্বিতীয় অধ্যায়, গতকাল যে অনুষ্ঠানটি হয়েছিল, তাই গতকাল যারা অনুষ্ঠান দেখেনি তাদের একটু প্রিভিউ থেকে শুরু করা যাক। আয়ুর্বেদ যারা আজকে প্রথমবার দেখছেন এবং আমার পুরনো পেশেন্টরা, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে। না, কোনো নাটক গল্প করবেন না, এত সময় কারণে না আপনাদের আছে না আমাদের আছে, পরিষ্কার কথা। সারাদিন রুগী দেখার পর আপনাদের কাছে আসতে হয় পেশেন্ট দেখে নিয়ে, তো সুতরাং এসে সত্যিকারের যাদের সমস্যা তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে। বাকি ওই নাটক, একটু কোমরে ব্যথা হয়েছে ডাক্তারবাবু একটু ঘরোয়া টোটকা বলে দেন, এই বলে দেন, ওগুলো অনেক বলেছি, আপনারা মনে রাখেন না। অবশ্য আপনাদের আবার খুঁজে পাওয়ার জন্য ইউটিউবে স্টোর করা আছে, ইউটিউব থেকে একটু প্লিজ দেখে নেবেন ঘরোয়া টোটকা যাদের যা লাগবে। তাই বাজে ফোন করে সময় নষ্ট করাবার কোনো প্রয়োজন নেই, তার থেকে মন দিয়ে দেখুন আজকের যে অনুষ্ঠান, কারণ অনেক সময় দেখার প্রয়োজন হয়। কারণ অনুষ্ঠান দেখলেও, মন দিয়ে দেখলেও অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার জানা ছিল না। সবাইকে সব বিষয়ে যে জানতে হবে এমন কোনো মানে নেই, ঠিক? তাই আমরা সবসময় স্বীকার করে শিখে নিই। প্রতিটা ডক্টর প্রতিনিয়ত শিখছে, প্রতিদিন শিখছে, প্রতি মুহূর্ত শিখছে, শেখার শেষ নেই। তাই শিখতে হয় শেষ জীবন অবধি। এই শেখাটা অভ্যাস থাকলে কিছু করা যায় জীবনে, এটুকু আমি জানি। আমি অনেক যে বিরাট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম তা নয়, আপনাদের থেকেও হয়তো খারাপ রেজাল্ট, কিন্তু তবুও শেখার ইচ্ছেটা আজও আছে। শিখে যাই প্রতিনিয়ত আপনাদের জন্য। এমন অনেক অসুখ এসে মাঝের মধ্যে সামনে পড়ে যেটা এর আগে কোনোদিন দেখিনি। আবার নতুন করে স্টাডি করে নিয়ে তার ইহকাল পরকাল সব কিছু জেনে নিয়ে তার সলিউশনটা বের করতে হয়, লাইক ম্যাথামেটিক্সের মতোই। তাই সায়েন্স থেকেই মেডিকেলে যেতে হয়। কেন? সবটাই অঙ্কের ব্যাপার আছে। হিসেবটা ভুল গরমিল হয়ে গেলেই একটা পেশেন্ট মারা যেতে পারে, ঠিক? তাই আজকে যারা নতুন দেখছেন, যদি ভালো না লাগে চ্যানেল ঘুরিয়ে চলে যাবেন আপনাদের চিরপছন্দের সেই চ্যানেলগুলো, যেখানে ওই সিরিয়ালগুলো হচ্ছে সংসারে আগুন লাগানো, অশান্তি লাগানো, কিভাবে লাগাতে হয়, কিভাবে পরকীয়া করতে হয়, সমস্ত ট্রেনিং দেওয়া হয়। চলে যেতে পারেন। এখানে মেডিকেল শো, মানুষকে ভালো রাখা যায়, সুস্থ কিভাবে রাখা যায় সেই নিয়ে আলোচনা সমালোচনা দুটোই হয়। তাই আজকের দ্বিতীয় অধ্যায় চলছে পঞ্চকর্মা গতকাল থেকে আবার শুরু হয়েছে। তাই রানিং এখন যারা পঞ্চকর্মায় নাম লেখানো আছে তারা অবভিয়াসলি আসবেন। যারা এখনো জানেন না পঞ্চকর্মা খায় না মাকে, কি হয়, এটা কি, হোয়াট ইজ পঞ্চকর্মা, সেটা নিয়ে আজকে দ্বিতীয় অধ্যায়। आयुर्वेद है सर्गियो शक्ति, हर जड़ी बूटी में बसे है राम, रागी जो सुनाए रागिनी, रोगी को मिले आराम। আয়ুর্বেদ ঈশ্বরের সাথে কানেক্ট। যাদের ঈশ্বর বিশ্বাসী নয়, যারা, আমার মনে হয় না তারা দীর্ঘায়িত করতে পারবে এই ট্রিটমেন্টটাকে, এই চিকিৎসা পদ্ধতিটাকে। যারা ঈশ্বরে বিশ্বাস নন, এরকম তো অনেক নাস্তিক আছে, মনে হয় তারা থাকতে পারবে না। সেটা আয়ুর্বেদ বলুন, ইউনানি বলুন, সবটাই ঈশ্বর, আল্লাহ, ভগবান, কোনো একটাতে তো বিশ্বাস থাকতে হবে। যারা একদম পুরো নাস্তিক, আমার মনে হয় না আয়ুর্বেদ ট্রিটমেন্টে তারা থাকতে পারবে। কেন? কারণ সত্যি তাই, এই যে প্রকৃতি, এ তো ঈশ্বরের দান, আপনি আমি তৈরি করিনি তো। ওরা আপনি আমি বিগড়িয়েছি, খারাপ করেছি প্রকৃতিকে, ভালো কিছু করিনি। জীবনে একটাও গাছ লাগেনি, কিন্তু 10টা কেটেছি, রাইট? একটা মানুষের প্রাণ বাঁচাতে পারেনি, কিন্তু তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি অনেক মানুষকে। এগুলো মানুষের ক্যারেক্টার, আমাদের ক্যারেক্টার, এগুলো লজ্জা পাবার কিছু নেই, এটাই বাস্তব। তাহলে এই ধরনের সমস্যা আমাদের সবার জীবনেই আছে কম বেশি করে। তাই অনুষ্ঠান যদি মন দিয়ে দেখেন, যদি ভালো লাগে তাহলে দেখুন, অনেক অজানা তথ্য উঠে আসে। যদি মনে হয় যে না, এরকম একটা সংস্থায়, এরকম হসপিটালে গিয়ে আমার ট্রিটমেন্টটা করাতে চাই, যেখানে কোনো অপারেশন হয় না, অপারেশনের বিরুদ্ধে আমি,
পুরোপুরি অপারেশন ছাড়া কথা বলবেন। অপারেশন, ডাক্তারবাবু এই ওভারিতে টিউমার সিস্ট হয়েছে, ডাক্তার অপারেশন করতে বলেছে, তাহলে ওনার সঙ্গে কথা বলুন, আমার সঙ্গে না। অপারেশন ছাড়া আলোচনা করতে হলে আসুন, আমরা অপারেশনের বিরুদ্ধে। গল ব্লাডার স্টোন, কিডনি স্টোন, প্যানক্রিয়াসের স্টোন, অপারেশন না। আমরা বিনা অপারেশনে লোককে কেটে কুটে সুস্থ করা যায় না। একদম অপ্রিয় সত্য কথা বলে দিলাম, তাতে কোনো ডক্টরের বা আপনাদের গায়ে লাগুক, কিছু যায় আসে না তাতে। কোম্পানির প্রোডাক্ট দুম করে চেঞ্জ করে কেটে বাদ দিয়ে সেটাকে আবার নর্মাল রাখা সম্ভব নয়, তাই না? অনেক সময় গাড়ির পার্টস, ফোনের পার্টস বদলে দিয়ে, ফোনের ব্যাটারি চেঞ্জ করে যতদিন অরিজিনাল ব্যাটারিতে চলতো চার্জ, ততদিন কি ওই দ্বিতীয় ডুপ্লিকেট ব্যাটারিটাই চলে না তো। আস্তে আস্তে ফোনটা শেষ, ডেড হয়ে যায় একদিন। আপনার আমারও তাই হবে তো অপারেশন করলে। যে কটা দিন আই ছিল, তাহলে মানুষ তাহলে সুস্থ থাকবে কিভাবে? প্রাকৃতিক উপায়। এ দেহ তো প্রকৃতির দান। মাটি থেকে এসেছি, মাটিতেই বিলীন হয়ে যাবে। তাহলে মাঝখানে এত অট্টালিকা, নাটক, এসব কি? ওসব তো লোভ, লালসা, তার জন্য। এই যে এত অপারেশন, সব কি রোগীকে সুস্থ করার জন্য? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এর মধ্যে ব্যবসাও আছে, লোভ লালসাও আছে। তো আছে তো, আপনাদের কি নতুন করে বলে দিতে হবে যে আজকে নার্সিংহোম, প্রাইভেট নার্সিংহোমগুলো কি হচ্ছে, তাই না? স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল বলে কয়েক লক্ষ মানুষ, কয়েক কোটি মানুষ তবুও ভালো চিকিৎসা পেয়েছে। অবশ্যই একটা সাধারণ খেটে খাওয়া মানুষের হাতে স্বাস্থ্যসাথীর মতো কার্ড ছিল বলে আজকে বড় জায়গাতে গিয়েও ট্রিটমেন্ট করাতে পেরেছে, যেখানে আকাশকুসুম গল্প হয়ে যেত। এত বড় হসপিটালে ট্রিটমেন্ট স্বাস্থ্যসাথী কার্ড হেল্প হয়েছে। কিন্তু যখন ওই 5 লাখ শেষ হয়ে যাবে, তারপর আবার সেই নিজের জায়গায় না খেতে পেয়ে মরার মতো অবস্থা। তাই চিকিৎসা করান, ঠিক জায়গায় করান, যেখানে সুস্থতার পথ দেখাবে। এবার আপনাদের এই কথা বলছি, আপনারা বলে জ্ঞান দেওয়া কথা। ওই জন্য উলুবনে মুক্ত ছড়াতে নেই। আমি কাদের কাছে বলছি? বালির মধ্যে ছুঁচ হারিয়ে ফেলার মতো, সেখানে গিয়ে খুঁজে লাভ আছে? যে রোগীরা আজকে এসেছিল, একজন 30 বছর তার সুগার, বয়স হয়ে গেছে 72। আমি তাকে সরাসরি বললাম ওনাকে যে আপনি আর ট্রিটমেন্ট করিয়ে করবেন কি? আর কটা দিন বাদেই তো ছুটির ঘন্টা পড়ে যাবে, থাক না। বুঝ না, মরার আগে একবার দেখতে চাই যে সুগার মুক্ত জীবন কাটাইছি। এবং সে স্বীকার করলো, আমার কাছে তো কোনো অপশান ছিল না। আমি এখন জানতে পেরেছি যে হ্যাঁ, সুগার নির্মূল করা যায়। বিগত 30 বছর আমার কাছে খবর ছিল না, আর তাহলে তো কিছু করার নেই। কারণ ওনার 72 বছর বয়স, 30 বছর ধরে সুগার। আমি ততদিনে জন্মাইনি, দূরের কথা, ততদিনের ডাক্তারও হইনি। 23 বছর তো ডাক্তারি করছি। তাহলে সুগারকে সারানো যায়, তার মানে অপশান তো থাকতে হবে। এই যে এত ডাক্তারের কাছে যাচ্ছেন, 30 বছর ধরে ওই ভদ্রলোক ডক্টরকে পয়সা দিয়েছে, একটা দিনও জিজ্ঞাসা করেননি স্যার আমি বেঁচে থাকাকালীন ট্রিটমেন্ট করবেন না, আপনি বেঁচে থাকাকালীন মানে কতদিন অবধি চলবে এটা? একদিনও প্রশ্নটা করেনি। 30 বছরে একবারও তার মাথায় আসেনি যে একবার ডক্টরকে প্রশ্নটা করা উচিত ছিল যে কতদিন ওষুধটা খাবো, আর কতদিন অবধি? আপনি যেদিন মারা যাবেন সেদিন বন্ধ হবে, না আমি যেদিন মারা যাব সেদিন বন্ধ হবে? ব্যাপারটা কি? এটা তো জিজ্ঞাসা করা উচিত ছিল। আমরা করিনি, নিজের তালে নিজেরা করি, একবারও মাথাতেও আসে না। তার মানে আমরা সব থেকে বড় বোকা, তাই না? তো সুতরাং এরাই আবার গিয়ে ডাক্তারদের জ্ঞান দিয়ে দিচ্ছে, চুপ করে শুনতে হয়। যে ডক্টরের কাছে গিয়ে রোগটা সারবে কিনা, আদৌ কতটা রেজাল্ট হতে পারে, সব রোগ সারে না। কিছু রোগ ভালো থাকে আর কি, সেটাও যায় না কিন্তু ভালো থাকে, ম্যানেজেবল ডিজিজ। তাহলে ডক্টরকে কেন প্রশ্নটা করা হয় না যে রোগটা কতদিন হতে পারে, কি রোগটা?
আমার কাছে বহু প্রেসক্রিপশন নিয়ে এসেছে যে এখনো রোগটার ডায়াগনোসিস হয়নি, 7 বছর ট্রিটমেন্ট করে ফেলেছে। মানে আপনারা কারা? এলিয়েন্স, মঙ্গল গ্রহের না অন্য কোনো গ্রহের? এদিকে তো জ্ঞানের কথা প্রচুর প্রচুর জ্ঞান দেন পাবলিককে, আমাদেরও জ্ঞান দিয়ে দেন। আর এদিকে আপনি যে 7 বছর ডাক্তারি করে এলেন, ডাক্তারের কাছে রুগী দেখিয়ে এলেন, এখনো কি রোগ আপনার কি হয়েছে আপনি সেটা নিজে জানেন না, তাহলে কোথা থেকে সারবে? প্রথম তো কাজ এটাই, ডাক্তারবাবু হয়েছেটা কি, কি সমস্যা, এটা কি কোনো সুরাহা হতে পারে? অবশ্যই আপনাকে ডক্টর হেল্প করবে, আপনার সঙ্গে নিশ্চয়ই ডিসকাশন করবো, আমি তো করি। এটাই তো ডিউটি আমাদের, যে রুগীকে বুঝিয়ে দেওয়া তার কি হয়েছে, কিভাবে চলতে হবে সেটাও বুঝিয়ে দেওয়া, ওষুধটা কিভাবে ব্যবহার করবেন সেটাও বুঝিয়ে দেওয়া। এগুলো ডিউটির মধ্যে আমাদের। না ডাক্তারবাবু তো কথা কম না, ওই একটু নাকের ডাকায় চশমাটা নামিয়ে নে, হ্যাঁ বলুন আপনি ডাক্তার না আমি ডাক্তার, কথা বলবেন না, চুপ করে বসুন, যা লিখে দিচ্ছি মন দিয়ে খান, স্যার সারবে তো? সারবে না, মরা অবধি খেয়ে যাবেন। মানে এটাই কি ডাক্তারি? মানে একটু গম্ভীরভাবে কথা বলা, একটু কম কথা বলা বা কথা না বলা। ওনার হচ্ছে বড় বড় ডাক্তার, বড় সার্জনকে দেখাইছি ডাক্তারবাবু। বড় সার্জন মানে সে কি দৈত্যের মতো নাকি? তার 2টো মাথা 4টে হাত ডাক্তারের? না না তা কেন, তাহলে বড় ডাক্তার বলছেন? 10 ফুট লম্বা? আলাদিন আশ্চর্যপ্রদীপের ভেতর থেকে যে জিনটা বেরোতো সেরকম বড় দেখতে? তাহলে মানে কি বড় ডাক্তার মানে? না, ওনার অনেক নাম ডাক, অনেক ডিগ্রি। কটা রুগী সারিয়েছেন? ডিগ্রি সেখানেই ভ্যালু হবে, আপনি রুগীকে কটা রেজাল্ট দিয়েছেন। শুধু পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে ডিগ্রি জড়ো করে কিন্তু লাভ নেই, ঠিক? নাম্বার ওখানে দেওয়া আছে, আবার সেই কালকের মতো হাতে ফোন থাকলে একটু হাত পা চুলকায়, তাই তো? তাই চুলকানি বন্ধ রেখে এখন মন দিয়ে শুনুন, আর ওখানে নাম্বার দেওয়া আছে। যাদের আসার ইচ্ছে, একদম সরাসরি বলছি, কোনো লাল মাখানো গুড় মাখানো কথা না, ঠিক? যাদের সত্যিকারের প্রয়োজন আসার, অথবা যারা আসতে পারছে না, অনেক দূর বাড়ি, প্লিজ ভিডিও কলিংয়ের জন্য যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? তাছাড়া ওই নাটক ঢং ঠিক ভালো লাগে না, সারাদিন পেশেন্ট দেখে আসি তো, এই একটু ঘরোয়া টোটকা বলি দেন। 100 বার বলে দিয়েছি, যাদের ঘরোয়া টোটকা দরকার আবার বলে দিচ্ছি, ইউটিউবে যান, সার্চ করুন, পেয়ে যাবেন, ঠিক? তো সুতরাং এই ছোট্ট সময়টা নষ্ট করে তো লাভ নেই। তাই যারা আয়ুর্বেদে বিশ্বাসী, আয়ুর্বেদ করতে চাইছেন, অপারেশন করতে চাইছেন না, একটা রোগ থেকে মুক্তি পেতে চাইছেন, তারা আসবেন, তাদের জন্য এই ট্রিটমেন্ট। নাহলে আপনার বাড়ির পাশেও হসপিটাল আছে, বিনা পয়সায় ট্রিটমেন্টের জায়গা আছে, আমাদের সময় নষ্ট করাবেন না। ক্লিয়ার? আচ্ছা, আর একটা কালকে সুখবর দিয়ে দিই, আবার বারবার বলবো। আজকে সারাদিন হয়তো প্রমোয় দেখেছেন যে আগামীকাল রবিবার, বছরের শেষ দিন, আপনাদের জন্য একটা ফিজে 2 জন দেখাতে পারবেন আগামীকাল। সামান্য এইটুকু ফিজ সেই 2011 সাল থেকে চলে আসছে, সেটাতেও 2 জন দেখাতে পারবেন। কেন? কোভিডের পর থেকে সত্যি এখনো মানুষ ঘুরে দাঁড়াতে পারেনি, মাজা এখনো শক্ত হয়নি, আমরা নিজেরাও সেটা ফিল করি। কারণ কোভিডের আগে যে পরিমাণ রোগী দেখে এসেছি, সেই পরিমাণ পেশেন্ট এখন ডিভাইডেড হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও ভুল জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে। তাই আপনাদের বারবার বলা, ট্রিটমেন্ট তাতে না করান, কিন্তু ভুল চিকিৎসা করাবেন না, তাকে কারেকশন করতে আরো 1 বছর লেগে যায়। ভালোই আপনার বাচ্চাকে টিউশন না পড়ান, কিন্তু ভুল টিচারের কাছে দেবেন না, ফেল করে গেলে 1 বছর। চিকিৎসার ক্ষেত্রেও তাই, চিকিৎসা না করান কারোর কাছে, কিন্তু যদি করান ঠিক জায়গায় করান, নাহলে করাবেন না। খোঁজ খবর নিয়ে যান। আজকে হয়তো আপনি প্রথমবার দেখছেন টিভির পর্দায়, বাট আমি 23 বছর ধরে আসছি। পশ্চিমবাংলার কোনায় কোনায় চেনে কম বেশি করে মানুষ, ভালো নামে ভালোভাবে না চিনুক, খারাপভাবেই চিনুক, কিন্তু চেনে। সুনাম না হোক, বদনামেও আছে, তবুও চেনে। তো সুতরাং আমি নতুন গজি ওটা গাছ নই। 3 পুরুষ ধরে চিকিৎসা চলে আসছে, যাচাই করে দেখতে পারেন। আসুন, জেনে যান, খোঁজ খবর নিয়ে যান, না হলে নাম লেখাবেন না। আপনি এলেই তো আপনাকে ল্যাম্পপোস্টে বেঁধে আর জোর করে ট্রিটমেন্ট করবো না আমরা, ফ্যাক্ট না? তো সুতরাং এত টেনশন নেবারও কিছু নেই।
এবার আপনারা অজুহাত দেখান, আমার বাড়ি তো বহুত দূরে আছে ডাক্তারবাবু, বাড়ি থেকে বেরোই না, জল খেয়ে শুয়ে থাকুন। ফোন করেছেন কেন? আপনি কাঁদছেন বলে আমি বসে বসে কাঁদবো? নিশ্চয়ই না। জল মুছিয়ে দেওয়ার টাইম নেই। আপনার সমস্যা আপনাকে উঠে দাঁড়াতে হবে, কেউ কারোর জন্য নয়। নিজের সমস্যা নিজেকেই সলভ করতে হয়। নিজের শির দাঁড়া সোজা করুন, উঠে দাঁড়ান, আপনি আবার নিজের জায়গায় ফিরতে পারবেন। যতক্ষণ এটা নিজের মনের মধ্যে আনতে পারছেন, আপনার কিছু হবে না। আপনার সারা পরিবারও আপনাকে সাহায্য করে কিছু করে উঠতে পারবে না, যদি আপনার শির দাঁড়া শক্ত না হয়, আপনার মনে যদি জোর না থাকে। কথাগুলো শুনতে খারাপ, খুব শক্ত শক্ত কথা, বাট এটা সত্য। চিকিৎসার ক্ষেত্রে পেশেন্টের মনের জোর যদি না থাকে, তার ব্যাংকে লাখ কোটি টাকা থাকলেও, বড় বড় ভারতবর্ষের হসপিটালে গেলেও কোনো চান্স নেই তার জন্য ভালো রেজাল্ট এনে দেয়। ঠিক তাই আগামী কালকে এরা মাঝের মধ্যেই থাকবে। আমি খুব চেষ্টা করছি আগামী বছরটা আমার যে অনাথ আশ্রম আছে সেখানে একটা দিন, এই রবিবারটা, একদম বিনামূল্যে চিকিৎসা করা। কারণ অনেকগুলো বছর হলো, আবার কেন? এবারে মানুষের জন্য। আর আমার ওই অনাথ বাচ্চাগুলোর জন্যই এত চাপ নিতে হতো, টেনশন নিতে হতো। বাকি জীবনটা জানি ওখানেই থাকবে, তাই একটু অ্যাডভান্স চলে যাচ্ছি। আপনারাও আসবেন, আপনাদেরও অনেকের দেখার ইচ্ছা ছিল যে আশ্রমটা কেমন, আমার ওই বাচ্চাদের সঙ্গে দেখা করে আসবেন, ওদেরও ভালো লাগবে। এত লোক আসবে, ওদের তো কেউ নেই, কেউ নেই দুনিয়ার, অনাথ। বৃদ্ধাশ্রম এখন 15 জন হয়েছে, বৃদ্ধ বৃদ্ধা, যাদের ছেলেমেয়েরা কোটিপতি, তারা আশ্রমে থাকে। দারুণ ব্যাপার না? দেখে আসবেন। ওনাদের কেউ আত্মীয় স্বজন আসে না, এই আপনাদের মতো যখন মানুষজনরা আসে, দেখা করতে আসে, তারাই ওনাদের আপনজন হয়ে যায়, ওদের সাথেই বাকি জীবনটা। তাই আগামী নতুন বছর আসছে, সবার জন্য আমার তরফ থেকে, আমাদের ইউনিটের তরফ থেকে শুভকামনা। যাদের যতই বাধা বিঘ্ন কেটে থাকুক 2023 সালে, আগামী বছর যেন সবার ভালো যায়, সবাই যেন সুস্থভাবে থাকতে পারে, এটাই শুভকামনা। আর কিছু দেবার তো নেই আমার। আর হয়তো ওইটুকু, হ্যাঁ, ফিজটা হয়তো ফ্রি করে দিতে পারি। তবে হ্যাঁ, শুধু তাই নয়, কিছু মেডিসিনের ব্যবস্থা করেছি, রাজ্য সরকারকে জানানো হয়েছে, সেখান থেকে যদি বেশ কিছু ওষুধপত্র পাঠাবে বলেছে। আমরাও চেষ্টা করছি যে একদম গরিব নিম্নতর মানুষগুলো, যারা সত্যি ফিজ দিয়ে ওষুধ কিনে চিকিৎসা করার ক্ষমতা নেই, তাদের হাতে দুটো ওষুধ শুদ্ধ তুলে দেবার, একটা দিন করে হলো সপ্তাহে, ওই মানুষগুলো, গরিব মানুষগুলোর জন্য। ঠিক। যাই হোক, আমরা পঞ্চকর্মায় ছিলাম। তাহলে পঞ্চকর্মা কি? আবার একবার রিপিট করিয়ে দিই। পঞ্চকর্মা ইটস এ থেরাপি। ইটস এ থেরাপি, আয়ুর্বেদিক প্রসেস, আয়ুর্বেদিকের মধ্যে। এবং এই থেরাপিটা যখন আয়ুর্বেদিক মেডিসিন কাজ করছে না, যেমন একটা সাপোজ উত্তর দিই আপনাদের, আপনার কোমরে স্পন্ডালাইটিস হয়ে গেছে, ঘাড়েতে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস, হাঁটুতে অস্টিওআর্থারাইটিস, এই মানুষটা কি করবে বলুন তো? রোবটিক ডিজিজ, শরীরটা রোবটের মতো হয়ে যাচ্ছে, মুভ করে না কোনোভাবেই, ঘাড় ঘোরে না, সে মানুষগুলো কি করবে? আর আপনারা কিছুদিন আগেও পেপারে দেখেছিলেন যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস কিন্তু নির্মূল করা যায়। আমি কোনো বাজে কথা বলছি না, ওই যে বলেছি আমি যখন বোল্ডলি বলবো, তার মানে জানবেন আমার কাছে এভিডেন্স আছে। তো সুতরাং আমরা করিনি যে তা নয়। কিছুদিন নয়, 1 মাস আগের পেপারেও বের করা হয়েছিল এই জন্যই যে মানুষরা হতাশ হয়ে যাচ্ছে অ্যালোপ্যাথি ডক্টরদের মুখে শুনে শুনে, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস আর সারে না মশাই, যায় ডাক্তাররা বলছে যে এই রোগটা সারে না, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তো ওনার কাছে আর অন্য কোনো রোগ সারে কি না, নাকি সব রোগীকে ওই একই লাইনটাই বলে, একই ডায়লগটাই দেয়, সারে না। তাহলে আপনাকে কেন আলাদা করে পোস্টার বানানো হচ্ছে? আপনার রোগটাই সারে না। আরে মশাই, ওই ডাক্তার কোনো রোগটাই সারাতে পারে না, আমি তো সরাসরি বলছি। তাহলে আপনারা এত ভেঙে পড়ছেন কেন? ডাক্তারবাবু, আগের ডাক্তার কইছে যে আমার এই রোগটা সারে না। আপনার ভেঙে পড়ার কিচ্ছু নেই, কারণ যে ডাক্তারকে দেখিয়েছেন তিনি পৃথিবীর সেরা ডক্টর নন, ওনার ডাক্তারি সব বইটা পড়া হয়নি। উনি মডার্ন মেডিসিনের কয়েকটা বই পড়ে গিয়ে কিন্তু ডাক্তারি করছেন। আয়ুর্বেদিক কোনো ডাক্তার বলেছে কি এটা সারে না? ইউনানির কোনো ডাক্তার বলেছে এটা সারে না? তাহলে আপনার ভেঙে পড়ার কি আছে? কেন ভেঙে পড়ছেন?
শেষ বলে কিছু নেই তো। যেখানে শেষ হয় সেখান থেকে আবার একটা নয় 10টা রাস্তা শুরু হয়, আমি মানি। অন্তত আমার জীবনও এরকম প্রতিনিয়ত ঝড়ঝাপটা এসেই যায়। সেরকম কিছু মানুষের আনাগোনায় পড়ে যায়, মাঝের মধ্যে খপ্পরে পড়ে যায়, কিছু করার নেই। কারণ জানেন তো দুনিয়াটা দালালে ভর্তি। তো সেই জায়গায় পড়ে গিয়ে মাঝের মধ্যে হেনস্থা হয়েছি। ওপরওয়ালায় বিশ্বাসী, আবার ফিরে আসতে হয়। তো সুতরাং বিশ্বাস রাখতে হবে, আপনাকে ধৈর্য রাখতে হবে, তবে একটা জায়গায় ওভারকাম করা যায়। নাহলে এত সোজা নয় দুনিয়াটা, কঠিন দুনিয়া। প্রতি পদে পদে, প্রতি মোড়ে মোড়ে আপনাকে আন্ডার এস্টিমেট, ডোমিনেট করার জন্য লোক দাঁড়িয়ে আছে। এখন হসপিটালে ভর্তি গেলেও দালাল। তাহলে এদেরকে এড়িয়ে আর কিছু করা যাবে না। শ্মশান ঘাটেও এখন দালাল। হ্যাঁ, দালালের হাতে 100 টাকা গুঁজে দিলে আপনার বাড়ির মানুষটাকে আর একটু তাড়াতাড়ি এগিয়ে করে দেবে, তাড়াতাড়ি যাতে বডিটা চুল্লিতে নিয়ে যাওয়া যায়। তাহলে জন্মাবার সময়ও দালালি দিয়ে বেরোতে হয়েছে হসপিটাল, নার্সিংহোম থেকে। মরার সময়ও শ্মশান ঘাটে দালাল। তাহলে বুঝতে পারছেন, বেঁচে থাকাকালীন তো দালাল থাকবেই। যাবেন কোথায়? বাঁচার উপায় নেই আপনার। সেই জন্যই নিজে ডিসিশন নিন। আপনার জীবন, আপনার লাইফ, এখানে কাউকে হাত দিতে দেবেন না। তো আপনার জন্মগত অধিকার আছে আপনার নিজে ডিসিশন নেবার। তাই আপনি কোন ট্রিটমেন্টে যাবেন সেটা আপনি ভাববেন। আমি একবারও বলছি না আয়ুর্বেদিক আসতে হবে, কথা বলেছি আমি আপনাদের আসতে হবে, ট্রিটমেন্ট করে যান বলেছি না। আপনি ডিসিশন নিন না। সামান্য বেশ কিছু অসুখ বিসুখ আছে যেগুলো আপনি অ্যালোপ্যাথি ডক্টরদের কথা বলছেন। এই আয়ুর্বেদ আজকে থেকে কম করে অন্তত 7,000 বছর আগে শুরু হয়েছে, যেদিন থেকে মানব সৃষ্টি। এই প্রকৃতি নিয়েই। তাহলে আজকে বলুন, তাহলে পৃথিবীর সৃষ্টির আদি থেকে যে চিকিৎসা পদ্ধতিটা চলে আসছে এখনো অবধি, তাকে অস্বীকার করেন আপনারা। গতকাল বলছিলাম না, ভেরি রিসেন্টলি আমারই এক রুগীকে বলতে শোনা গেছে, ডাক্তার বলছে আপনারা শিক্ষিত মানুষ হয়ে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করেন। খুব অবাক লাগে, যে ডাক্তার বলছে যে অশিক্ষিত মানুষরা আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে, শিক্ষিত মানুষরা করে না। ওই ডাক্তার যখন ছোট ছিলেন তখন ওনার বাবা মা ওনাকে কি খাইয়ে মানুষ করেছে? ব্রেকফাস্টে একটা ক্যাপসুল, লাঞ্চে একটা ক্যাপসুল, মাল্টিভিটামিন হোক যা কিছু হোক, ক্যাপসুল খেয়ে বড় হয়েছিল ওই ডাক্তাররা। না ডাল ভাত তরকারি খায়নি, ফল কমলা লেবু ওনার মা কোনোদিন ছাড়িয়ে খাওয়ায়নি, বাবা কোনোদিন অফিস থেকে ফেরার সময় আঙুর কিনে আনেনি, আনারস আনেনি। তাহলে ফল মূল শাকসবজি খেয়ে মানুষ হয়নি, তাহলে ওগুলো সব ক্যাপসুল ছিল। আমি কি সঠিক বলছি ডাক্তারবাবু? না না, আপনি তো আপনার জায়গা থেকে বলে ফেলেছেন। যদি কোনোদিন সুযোগ হয় কোনো নিউজ চ্যানেলে, যেভাবে দেখেন আপনারা ওই মাছের বাজারের মতো মাঝে মাঝে মিটিং বসিয়ে দেয় না, যে তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট বসে মাছের বাজার বসে মারামারি হাতাহাতি করছে, ওরমভাবে একদিন হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি, মডার্ন মেডিসিন, অ্যালোপ্যাথি বসিয়ে দিক, সেদিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু যে অশিক্ষিত মানুষরাই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করায়, তাই না? আয়ুর্বেদিক ডাক্তার হলে আবার পড়াশোনা করতে হয় নাকি? না, ও তো শিয়ালদা ব্রিজের নিচে সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, বড় বাজারে, চাঁদনি মার্কেটে পাওয়া যায় না, এগুলো পড়তে হয় না। না না, ব্যাঙ্গালোরে তো ওই মেডিকেল কলেজগুলো তো ওগুলো ফেক। যেখানে 5 কিলোমিটার ছাড়া ছাড়া একটা মেডিকেল কলেজ ব্যাঙ্গালোরে, সেখানে এত মডার্ন মেডিসিন ছড়াতে পারেনি তো কেন? ওখানে মানুষরা জানে অরিজিনাল শিক্ষাটা আছে। তাই ব্যাঙ্গালোর সারা ভারতবর্ষে এখনও সব দিক দিয়ে এগিয়ে, শিক্ষায়, সংস্কৃতিতে, পড়াশোনাতে কোনো দিক দিয়ে পারবেন না, এবং চিকিৎসাবিদ্যায় সাউথ ইন্ডিয়া এগিয়ে। তো কেন? যে হার্টের অপারেশন করতে কলকাতার বুকে
2.5 লাখ থেকে 3 লাখ লাগে, সেটা ব্যাঙ্গালোরে গিয়ে অপারেশন করাতেই হয়নি, রুগী ভালো আছে। বুঝতে পারছেন? তাহলে ডিসিশন নেওয়া দরকার আছে তো। নিজেরা ডিসিশন নিন। আগামী একটা দিন আসতে চলেছে যেখানে শুধু আয়ুর্বেদিক হসপিটালটাই থাকবে। এখন আয়ুর্বেদিকটাকে যেরকম ছোট করে রেখে দিয়েছে, কেন? ডাক্তারদের এই সমস্ত শিখিয়ে দেওয়া হয়েছে যে আয়ুর্বেদ যদি উঠে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে অ্যালোপ্যাথি নিয়ে, প্রবলেম। ঠিক না? আমরা তো কাউকে ছোট করছি না, আন্ডার এস্টিমেট করছি না, সব ডক্টরদের সম্মান রেখে কথা বলি। তাহলে তারা কেন এরকমভাবে বলে? মহাশিক্ষিত, উচ্চশিক্ষিত, অনেক ডিগ্রি, তাই ওনারাই ডাক্তারি করে আর বাকিরা ডাক্তার না। আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি এরা ডাক্তারই না, ডাক্তারের পর্যায়ে আসেই না। এটাই বোঝাতে চাইছেন। যত বছর ধরে ডাক্তারি করছেন, যদি রোগী সুস্থতার রেশিও দেখা যায়, একটা আয়ুর্বেদ ডক্টরের কাছে রেশিওতে পারবেন তো যে উনি কটা সুস্থ করেছেন আর আপনাদের রেশিওতে কটা সুস্থ হয়েছে, কিওর হয়ে গেছে? আসবে তো একদিন, এরকম তো আসবেই। একদিন নিউজ চ্যানেলে দেখতে পাবেন। এখন যেমন নেতা মন্ত্রীদের সব পার্টি নিয়ে দেখেন, সবাইকে নিয়ে বসিয়েছে, একদিন ডক্টরদের নিয়ে বসাবে। এই অনুষ্ঠান একদিন শুরু হবেই, কোনো না কোনো নিউজ চ্যানেল এটা করবেই। টিআরপি তো তুঙ্গে থাকবেই সেদিন। একটা দিন তো শুরু হোক, তারপর দেখবেন চলছে। সময় করে একটা দিন তো 1 ঘন্টা করে দিক, এত বড় বড় নিউজ চ্যানেল আছে, সব প্যাথিক ডক্টরদের বসাক, পাবলিকের সামনে ডিসিশন। একটা করে ডিজিজ নিয়ে শুরু হবে, সুন্দর হবে। সেই দিন কিন্তু মানুষ বুঝবে যে হ্যাঁ, আমাদের ডিসিশনটা ভুল ছিল। তো সুতরাং মানুষ এইভাবে দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে। সব জায়গায় অপশন থাকা দরকার। যদি আজকে আয়ুর্বেদ রেজাল্ট না দিত, মানুষকে উপকার না দিত, তাহলে আজকে রাজ্য সরকার থেকেই বা এই সরকারি হসপিটালগুলোতে কেন একটা করে ডিপার্টমেন্ট করা হয়েছে আয়ুষের? আজকে সরকারি গভর্নমেন্টের তরফ থেকে আয়ুষ হসপিটালগুলো কিভাবে চলছে, কেন চলছে, কিভাবে বন্ধ করে দেওয়া হতো? তাহলে এগুলো ভাবার বিষয় আছে। একটু ভেবে কথা বলা উচিত। ওটা একটা সময় ছিল, শুনে নিয়েছে, এখন কিন্তু শুনবে না। কোথায় কখন রেকর্ড হয়ে যাবে ঠিক নয়। আন্ডার এস্টিমেট একদম না। মানুষকে সম্মান করা উচিত। আপনার শিক্ষাকে তো আমরা অসম্মান করছি না, তাহলে আপনারা অকপটে আরেকজনকে অসম্মান করেন কিভাবে? তাই এই যে পঞ্চকর্মা, এটা আয়ুর্বেদিক মতে একটা থেরাপি, এবং এটা আয়ুর্বেদিক মতে লাস্ট ট্রিটমেন্ট। যখন মেডিসিনে সম্পূর্ণ রেজাল্ট না পাওয়া যায়, তখনই এই পঞ্চকর্মাটা করানো হয়। এবং এই পঞ্চকর্মা দীর্ঘদিন লাগে না, হয়তো এই মাসে 5টা, নেক্সট মান্থে আরও 5টা, থার্ড মান্থে হয়তো আরও 5টা, ব্যাস কমপ্লিট আপনার ট্রিটমেন্ট। আপনি দেখবেন একটা নর্মাল জায়গায় আপনার লাইফটা ফিরে এসেছে। করা যায়, ভরসা রাখতে হবে তো। আপনি কি জানেন মুরগির মাংস খেলে গায়ে জোর বেশি না খাসির মাংস খেলে? বলতে পারবেন? পারবেন? এমনও একজন দর্শক এখানে সামনে বসে আছে, উত্তর SMS-এ জানাবেন। কারণ আমরা তো আলোচনা করতে এসেছি, সমালোচনাও করতে এসেছি। কোনোটাতেই গায়ে জোর হয় না, শরীরে একটু প্রোটিন ইনক্রিজ করে। গায়ে জোর তো আপনার পুষ্টিকর খাবার খেলে হয়। তার জন্য মাংস লাগে না, মাছ লাগে না। পুষ্টিকর খাবার শাকসবজির মধ্যেও আছে, ফলের মধ্যেও আছে। তাহলে মাছ মাংস না হলেও কিন্তু একটা মানুষ সারা জীবন কাটিয়ে দেয়, কিন্তু শাকসবজি ফলমূল না হলে কিন্তু একটা মানুষ সারা জীবন কাটাতে পারবেন না। এটা কিন্তু ভাবার বিষয় আছে। তাই আয়ুর্বেদিক মতে এই যে পঞ্চকর্মা, যারা আজকে নতুন শুনছেন যে সেটা কি রকম থেরাপি, ফিজিওথেরাপি তো শুনেছেন, এসে মালিশ করে দিয়ে চলে যাচ্ছে, অনেকেই জানেন, তাই না? তাহলে এই পঞ্চকর্মা থেরাপিটা আবার কি? কেমোথেরাপি শুনেছি, রেডিওথেরাপি শুনেছি, পঞ্চকর্মা থেরাপি? ইয়েস, পঞ্চকর্মা থেরাপি এমন একটা থেরাপি, এমন একটা প্রসেস যেটার মাধ্যমে মানুষের শরীর থেকে যত বিষাক্ত পদার্থ আছে সেটাকে নিষ্কাশন করা হয়, বের করে দেওয়া হয়, নির্গত করা হয়।
এক্সিট, ডিটক্সিফিকেশন। বোঝা গেছে? আপনি যে বিষ খেলেন, আপনি কি ভাবলেন আমাদের প্রস্রাবের সঙ্গে নালে পটির সঙ্গে বেরিয়ে যাবে? অত সোজা না, গল্প অনেক বড়। আপনি যদি আজকে বিষ খেয়ে নেন, আপনি মরলেন না, আপনি ভাবলেন ওই বিষটা তাহলে তো নিশ্চয়ই ইউরিনের সঙ্গে বেরিয়ে যাবে, নাহলে পটির সঙ্গে স্টুলের সঙ্গে বেরিয়ে যাবে। নেভার। ও যতক্ষণ থেকে যাবে এবং যে অংশ কিছু থেকে যাবে, আপনার কিডনিটা বরবাদ করে দেবে 100%, লিভারটা 80% বরবাদ করে দেবে, হয়ে গেল আপনার বাঁচা। আর হার্টটা আস্তে 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 তার ধুপুক করার গতিটা কমে আসবে, পালস। তাহলে কি হলো? আপনি আস্তে আস্তে ছুটির ঘন্টার দিকে যাচ্ছেন, তার মানে ওটাকে সাকশান করে বের করে দেওয়া উচিত। তারপরেও ট্রিটমেন্টের দরকার হয়। কেন? যদি কোনো অর্গানে পাইপের মধ্যে থেকে যায়, ভেনের মধ্যেও থেকে যায়, তাহলে তাকেও নির্গত করতে হয়। এই যে বের করার প্রসেস, এটা কি বলা হয়? ডিটক্সিফিকেশন। তাহলে এই ডিটক্সিফিকেশন কিভাবে করবে? কোনো ওষুধের দ্বারা না, এই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে। এটা কি বলা হয়? পঞ্চকর্মা থেরাপি। আমি দেখাবো আপনাদের আজকে পঞ্চকর্মা থেরাপি, যে পঞ্চকর্মা থেরাপিটা কি অ্যাকচুয়ালি, কিভাবে হয়, কিভাবে এটাকে মানুষ যারা জানে তারা কিভাবে জেনেছে, বা আপনারা কিভাবে জানবেন। আমি যেমন কোমরে ব্যথা, কোমরে ব্যথা হলে আপনাদের দেখাই একটু, যে কোমরে ব্যথা হলে এই পঞ্চকর্মা থেরাপি হয়, কটিবস্তি। সেটা কিভাবে আপনারা কোনোদিন দেখেননি? কটিবস্তি প্রথমবার শুনলেন, রাইট না? এই শব্দটা কোনোদিন শোনেননি। এটা আমাদের আয়ুর্বেদিক ল্যাঙ্গুয়েজ, আয়ুর্বেদিকের ভাষা, সংস্কৃত। তো এই কটিবস্তি এটা একটা পঞ্চকর্মা থেরাপির পার্ট। যাদের কোমরে স্পন্ডোলাইটিস আছে তাদের করা হয়। একটা স্যাম্পল দেখাই, আপনারা বুঝতে পারবেন, ও আচ্ছা এইভাবে করে দেখা যায়। আপনি দীর্ঘ বছর ধরে কোমরে ব্যথার জন্য মেডিসিন খেয়ে আসছেন, ওই বলে দিলাম লাইফ টাইম কন্ট্যাক্ট, ওটা তো অনেক ভালো কথা হলো। শ্মশান ঘাট কন্ট্যাক্ট, এরম ডাক্তার আপনাদের আঙুল দিয়ে দিয়ে প্রচুর দেখাবো আমি। মরা অবধি, শ্মশান ঘাট অবধি ওষুধ খেয়ে যেতে হবে, এরম ডাক্তারি কোনো দরকার নেই, আমি করি না। তার জন্যই তো এই প্রসেস পঞ্চকর্মা, যেটাতে আপনি একটা পার্মানেন্ট জায়গা আসবে, যেটা আপনার আর কষ্ট হবে না। ঠিক? তাহলে চলুন দেখি একটু। যাদের কোমরে স্পন্ডেলাইটিস আছে, কোমরে ব্যথা আছে, স্লিপ ডিস্ক আছে, ডিজেনারেট ডিস্ক আছে, তাদের জন্য কিভাবে আমাদের কটিবস্তি করা হয় সেটা দেখুন। দেখতে খুব সিম্পল, কিন্তু অনেক ওষুধের খরচা কমিয়ে দিতে পারি এবং এই জায়গা থেকে নির্মূল করতে পারি আমরা। এবার আপনারা হয়তো দেখে ভাববেন, এই ময়দা দিয়ে একটা বেড তৈরি করে মাঝখানে একটু মোবিল, পোড়া মোবিল গরম করে দিয়ে দিলেই হয়ে যাবে, তাই তো? না, এটা মাঝখানে পোড়া মোবিল দেওয়া নয়। অন্তত এখানে 7 থেকে 8 রকমের তেল আছে, অয়েল আছে, সেটাকে গরম করে দেওয়া এবং তোলা, এই প্রসেসটাই পঞ্চকর্মা। এটা নিয়ে আলাদা করে ইউনিভার্সিটিতে ডিগ্রি নিতে হয়, এমডি করতে হয়, তবে এই জিনিসটা করা যায়। এটাকে দেখে এত সহজ ভাববেন না, ঠিক? এটার জন্য পড়াশোনা করে তারপর এটা করা যায়, ঠিক? আপনি ওই নুন তেল লঙ্কা গরম করার মতো কেসটা ভাববেন না, কিন্তু বাড়ির রান্নাঘর নয় এটা, যে ওই তেলটা পেয়ে গেলেই তো হয়ে যাবে। এই তেলটাই কি কি তেল হবে, কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, কতটা গরম থাকবে। আপনি তো মাছ ভাজতে গিয়ে একটু তেল হাতে পড়ে গিয়ে, মুখে পড়ে গিয়ে তো কতগুলো দাগ করে ফেলেছেন, তাই না? তাহলে এই তেলটা কতটা গরম দিতে হবে,
যাতে রুগী চুপ করে শুয়েও থাকবে, আবার তার ব্যথাটাও রিমুভ হয়ে যাবে। এটাই পঞ্চকর্মা। এরপরে আরও অনেক আছে। ওই সাদা পুঁটলি দিয়ে সেঁক দেওয়া হয়, ওর পুঁটলির মধ্যে কি কি আছে, কি কি পাতা থাকে, কি কি ডাস্ট থাকে, যে সেঁক দিলেই ওটা রিমুভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই ম্যাজিকটাই হচ্ছে পঞ্চকর্মা, আয়ুর্বেদের একটা বিগ ম্যাজিক। তো সুতরাং আয়ুর্বেদের সম্বন্ধে আমরা অনেকটা কম জানি, আর কম জানি বলেই কিন্তু সেই টপিকটার সমালোচনা করি। অ্যাকচুয়ালি দেখবেন আপনি যেটা জানেন না সেটা নিয়েই সমালোচনা করেন। পাশের বাড়ির কাকলি বৌদির মেয়ে কালকে রাত্রির থেকে বাড়ি আসেনি, সারা পাড়া হয়ে গেছে, আপনি কিছু জানলেন না, শুধু বাড়ি আসেনি এটা শুনেই ব্যাস আপনি পোস্টার লাগাতে শুরু করে দিলেন, FM রেডিওর মতো বাজতে শুরু করে দিলেন। কাকলি বৌদির মেয়ে কিন্তু পালাই গেছে, ও পাড়ার পাঁচু বা স্কুল টিচার বা তাকে যে টিউশন পড়াতো তার সাথে। আদৌ রাস্তায় তার দুর্ঘটনা ঘটে গেছে কি হয়েছে, সে হসপিটালে ভর্তি ছিল কিনা, কোনো অ্যাক্সিডেন্টে যেতে, সেটা কি জেনে দেখেছেন? দেখেনি তো। তার মানে মানুষ যে সাবজেক্টটা জানে না সেটা নিয়েই সমালোচনা করে, এটা কিন্তু মানুষের ক্যারেক্টার। তাই যে ডক্টররা, অ্যালোপ্যাথিক ডক্টররা এই আয়ুর্বেদিক আবার এটা পাতা এই বেটে ঘেটে চেটে তারপরে একটু গাছপালা এসব দিয়ে আবার ট্রিটমেন্ট হয়, মানে শিক্ষিত সমাজে মানুষরা করে। ও আচ্ছা, তাহলে অ্যালোপ্যাথি পড়তে গেলে আমাকে মাস্টার ডিগ্রি, ইঞ্জিনিয়ার এই সমস্ত করে যেতে হবে, তবে আপনি ট্রিটমেন্ট করবেন, এরকম ব্যাপার? যে পড়াশোনা যায় না সে তার মানে অ্যালোপ্যাথিতে যাবে না? ওখানে তো শিক্ষিত লোকেরা করে, তাই তো? না, ভালো পারেন। ওই যে বললাম, একটা দিন সময় আসবে নিউজ চ্যানেলে বসার দরকার আছে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি একটা দিন হবে। না হলে সাবজেক্টটা না জানেন যদি, তার সম্বন্ধে আপনি মিথ্যে বলবেন। যেটা আমি জানি না সেটা নিয়েই রং চড়িয়ে বাড়িয়ে চড়িয়ে বলে আমি পাড়ায় বলতে থাকছি কাকলি বৌদির মেয়ে কিন্তু কালকে রাত থেকে আসেনি, কাকলি বৌদির মেয়ে কিন্তু কালকে রাতে, উড়িয়ে বাবা রাত্রে আসেনি, মানে একটা মেয়ে রাতে ফেরেনি বলে মানে মারাত্মক ব্যাপার হয়ে গেল। আপনার ছেলেও তো কত রাতে ফেরেনি, কই বলেছেন? কেন? আপনার নিজের ছেলে সোনার আংটি বলে সে অপকর্ম করে আসতে পারে না, সে পাপ কাজ করে আসতে পারে না। ছেলে রাতের বেলা বাড়ির বাইরে থাকলেও কোনো দোষ নেই, একটা মেয়ে রাতের বাড়ি ফেরেনি বলে সারা পাড়া, এদিকে জানলেনই না কেন আসতে পারেনি। তার মানে যে সাবজেক্টটা আমরা জানি না সেটা নিয়ে এরকম কুটকাচালি হয়ে থাকে। তাহলে আয়ুর্বেদটা জানতে গেলে এখনও আজকালকার ডেটের এই ডক্টরদের 4.5 বছর তো BMS করতে লাগে, মানে জয়েন্ট দেওয়ার পর আমাদের সময় ছিল। এখনকার দিনে অন্তত আরও 20-25 বছর লাগবে আপনাদের। থাক, ওসব আর ঘেটে লাভ নেই, ঠিক তো? সুতরাং যে টপিকটা জানবো না, যে সাবজেক্টটা জানবো না, সেটা নিয়ে কথা বলবো না। এটা ভদ্র মানুষের চরিত্র, কেমন? তো সেই জন্যই আপনাদের বলা যে, আরেকবার বলে দিই, যাদের হাতে ফোন আছে প্লিজ চুলকাবেন না। ফোন থাকলেই, অ্যান্ড্রয়েড ফোন থাকলেই আমি জানি একটু করে চুলকানি ওঠে, তার জন্য অ্যালার্জির ট্যাবলেট খান, ভালো থাকবেন। মন দিয়ে অনুষ্ঠানটা দেখুন, শুনুন, ভালো না লাগলে ওই যে সংসারে আগুন লাগানো, পরকীয়া কী করে করতে হয় ওখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, ওই চ্যানেলগুলো খুলে দেখুন, এখানে থাকতে বলিনি আমি। আর যাদের দরকার আছে, যারা এখান থেকে কিছু পাচ্ছেন, তাদের বলবো থাকুন, জানতে পারবেন। সারাদিনই অনেক সিরিয়াল, সিনেমা, অনেক কিছু দেখি, সময় কেটে যায়, কিন্তু এখনও পশ্চিমবাংলার বুকে বাংলাতে, পাতি বাংলায় কোনো মেডিকেল নিয়ে বোধহয় শো একমাত্র মায়া টিভি ছাড়া অন্য কোথাও হয় বলে আমার মনে হয় না, কেমন? তাই এখনও বেশ কিছু মানুষের চুলকানি হচ্ছে ফোন নিয়ে। তো যাই হোক, অ্যান্ড্রয়েড ফোন আছে যখন, আপনি কোনো কিছু বিষয় জানতে চাইছেন তো, মানে ঘরোয়া টোটকা বলি দেন, একটু ওই গ্যাস অম্বল হয়েছে, তাই বলে দিই যাদের গ্যাস হচ্ছে প্রচুর, এখন প্রচুর লাইন পড়ছে গ্যাসের জন্য, তা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নিন, আমার মনে হয় গ্যাস অম্বল অ্যাসিডিটি হবে না। ঠিক বলে দিয়েছে তো, যে আধার কার্ডের সঙ্গে গ্যাসের লিঙ্ক করিয়ে নিলে আর কোনো সমস্যা নেই। তাই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিন প্লিজ, মাঝখানে ফোন করে জ্বালাবেন না। দেখতে থাকুন, যদি আসার ইচ্ছে হয়, কোনো প্রবলেম ক্রনিক থাকে, বাবা মাকে দেখাবার ইচ্ছা আছে, অ্যাপয়েন্টমেন্ট নেবার ইচ্ছা, ইউনিটে আসার ইচ্ছা, তাহলে সরাসরি ওখানে ফোন করে ডেটটা নিন। এত সময় নেই কারোর আর, দিনের পর দিন মানুষ কিন্তু ব্যস্ত হচ্ছে, ঠিক? তাই আমাদের টপিক যদি শুনতে ইচ্ছা না করে, হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে মশাই, হ্যাঁ আমি জানি আপনার মারাত্মক ধরনের চুলকানি আছে শরীরে, আপনি ভালো ডাক্তার দেখান, এখন আর ডিস্টার্ব না করলেও চলবে। আপনার দামি ফোন আমি জানি, ফোনটা নিয়ে উল্টে পাল্টে ভালো করে দেখুন, মাঝখানে ডিস্টার্ব না করলেও চলবে প্লিজ। চলুন, তো
আরেকটা টপিক দেখি, যে যাদের বুকে ব্যথা হচ্ছে, চেস্ট পেন, কোনোদিন আঘাত লেগেছিল অথবা মারামারি করতে গিয়ে কোনো বা অ্যাক্সিডেন্টে এই যে ব্যথা লেগেছিল কোনো এককালে, আজও কিন্তু ওই ব্যথাটা করছে, তাদের জন্য পঞ্চকর্মায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় আজকে একটু দেখি না। আজকে তো এই টপিকটাই আমাদের। তাহলে গতকাল স্টিলে গেছি, স্টিল ফটোগ্রাফসে, আজকে ভিডিও ভিজুয়ালাইজেশনে যাই, ভালো লাগবে। চলুন তাহলে এই ধরনের বেশ কিছু আমাদের পঞ্চকর্ম করার পদ্ধতি এগুলো, কারণ এই পদ্ধতিগুলোতে এটা তো একটা দিনের নয়, কয়েক বছর ধরে চলে আসছে চিরাচরিতভাবে, এবং এতে সাকসেস প্রাকৃতিক উপায়। এই প্রাকৃতিক নিয়মেই আপনার শরীর যদি পরিবর্তন করা যায় তাহলে দেখবেন এতে কাজ হচ্ছে, না হলে কিন্তু কোনো রকম কাজ হবে না। ওই অপারেশন করে এসবে আর কোনোভাবে পসিবল নয়, কোনোভাবেই পসিবল না। চলুন, বেশ কিছু মানুষ আছে এখন ঘুমের ওষুধ খেয়ে রাতে ঘুমোতে যায়, যাদের জন্য আমাকে একটা অনুষ্ঠানে তৈরি করতে হয়েছে যেটার নাম ঘুম। আজকে রাতে আছে, আজকে রাতে 11টা থেকে দেখতে পাবেন ঘুম। তো সুতরাং এই ঘুম অনুষ্ঠানটা করতে হচ্ছে সেই মানুষগুলোর জন্য যারা প্রতিদিন স্লিপিং পিলস খেয়ে ঘুমোতে যায়। আমি তাদের অনেক হোম রেমেডি দিয়ে বেশ কিছু মানুষের তো অলরেডি ঘুমের ওষুধ বন্ধ করিয়েছি, কিন্তু আপনি বলুন আমায়, এটা তো কোনো না কোনো ডাক্তারের প্রেসক্রিপশন না হলে ঘুমের ওষুধ কোনো দিন দোকান থেকে দেয় না, এটা জানেন? দ্বিতীয়, তার মানে কোনো না কোনো ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করেছে তো। তাহলে সেই ডাক্তার কত বড় ডাক্তার যে সে জানে যে এই ঘুমের ওষুধটা যদি 10টা একসঙ্গে খেয়ে নেয় তাহলে সে সকালে আর ঘুম থেকে উঠবে না, একেবারে ঘুমিয়ে পড়বে। তাহলে একটা মানুষকে বছরের পর বছর ওই ওষুধটা খাইয়ে যাচ্ছে, তাতে কি শরীরটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আমাকে এটা বোঝান আপনারা। এই যে বড় বড় ডিগডিটারি ডক্টররা এত বড় বড়াই করে বলে আয়ুর্বেদিক যারা ট্রিটমেন্ট করতো অশিক্ষিত, এই বেটে ঘেঁটে চেটে গাছপালা দিয়ে আবার রোগ সারে না, সারে না, মেনে নিচ্ছি। আপনার ওই ঘুমের ওষুধটা যাকে দিয়েছেন তার রোগ সব সেরে যাচ্ছে, মানে তাকে কি করতে দিলেন ঘুমের ওষুধটা? মানে ভালো হওয়ার জন্য, না আস্তে আস্তে শ্মশান ঘাটে টিকিট কাটার জন্য?
যে ওষুধটা 10টা খেলে আর ঘুম ভাঙে না, তার মানে সেটা যদি 1 বছর ধরে কেউ খায়, তার মানে তার যদি আর 20 বছরও আয়ু থাকতো, সেটা 3 বছরে এসে দাঁড়াবে, কি 5 বছরে, তাই তো? তাহলে কি অনেক ডিগ্রিধারী কাজ করে দিলেন আপনি, তাই না? কেন নর্মাল ঘুমের কি কিছু ছিল না আয়ুর্বেদ মতে? নেই নর্মাল ঘুম? জানেন না, আপনারা জানেন না, তাই দিতে পারেনি। তাহলে এটা কেন বলেন যে না এই ট্যাবলেটটাই খেয়ে থাকতে হবে, আর কোনো ওষুধ নেই, ওসব আয়ুর্বেদ হোমিওপ্যাথি করতে যাবেন না কেন? যদি করতে যায় আপনাদের বাজার খারাপ হয়ে যাবে, তাই তো? তো সেই জন্যই আমরা আয়ুর্বেদিক মতে পঞ্চকর্মায় নর্মাল ঘুম এই থেরাপি 4টে থেকে 5টা দিন নিলে খরচা খুব কম। দেখাবো আমি যে যারা ঘুমোতে পারে না, নর্মালি ঘুমোতে পারে না যারা, তাদের নর্মাল ঘুম কি করে আনতে হয় পঞ্চকর্মার মাধ্যমে, থেরাপির মাধ্যমে, সেটা আমি দেখাই। দেখুন কত ইজি প্রসেস। এবং এইটা যদি 4 থেকে 5 দিন নেওয়া যায়, আপনাকে আর স্লিপিং পিলস খেয়ে ঘুমাতে হবে না। তাহলে কেন আমি পঞ্চকর্মায় যাব না, আমাকে এবার বোঝান। ঠিক তো? তাহলে প্রয়োজন আছে যে কোনোদিন একটা নিউজ চ্যানেলে অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি বসিয়ে দেওয়া হোক, তারপরে দেখি যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে, দেখা যাবে সেখানে মানুষের উপকারের জন্য কতটা আলোচনা হচ্ছে আর মানুষের ক্ষতি করার জন্য কতটা আলোচনা হচ্ছে, মানুষ নিজে বুঝে নেবে। ঠিক, এটার দরকার আছে খুব। চলুন আমরা দেখি এখন যে নর্মালি ঘুমের জন্য শিরোধারা, মাথার টেনশন, অস্বস্তি হচ্ছে, ঘুমাতে পাচ্ছেন না, স্থির থাকতে পাচ্ছেন না, অস্থির লাগছে সব সময়, এই কারণগুলোর জন্য কোন পঞ্চকর্মা থেরাপি নেওয়া যেতে পারে সেটা দেখলে আপনারা বুঝেন। এই থেরাপিটা হয়তো এর আগে কোথাও দেখেছেন আপনারা, কিন্তু আজকে দেখুন একবার শিরোধারা। চলুন, দিস প্রসেস we known as শিরোধারা। তাহলে আজকেও বেশ কিছু প্রসেস জানা গেল, আবার আগামীকাল তৃতীয় পর্ব। কারণ পঞ্চকর্মা যেটা নিয়ে স্টুডেন্টরা এমডি করে আসছে, তার মানে এটা ছোটোখাটো টপিক নয়, বেশ বড়সড় টপিক একটা। তা সেই জন্য একদিনে এটা শেষ হয় না, আবার আরও অনেক আছে, অনেক আছে। প্রতিটা অসুখের জন্য পঞ্চকর্মা থেরাপি আছে। এই যে লিভার সিরোসিস, কই দেখি আপনার অ্যালোপ্যাথি ডক্টরদের কত দম আছে রুগীটাকে ঠিক করে দেখাক। প্যানক্রিয়াটাইটিস দেখি কত দম আছে ঠিক করে দেখাক, তাই না? তাহলে সেখানে হাত তুলে দিচ্ছে কেন? কারণ এই আয়ুর্বেদিক প্রসেসে, পঞ্চকর্মা থেরাপিতে এমন কোনো ডিজিজ নেই, যেমন সোরিয়াসিস, গায়ে হাতে ওই যে ঘা হয়ে যাওয়া, একদম চুলকায় প্রচুর, সোরিয়াসিস, এটাও কিন্তু নির্মূল করা যায়। হ্যাঁ, শুধু মেডিসিনে নয়, মেডিসিনের সঙ্গে পঞ্চকর্মা থেরাপি। তাই যারা সোরিয়াসিসে আমার কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের বলে দেওয়া ছিল অলরেডি, তারা যোগাযোগ করতে শুরু করে দিন পঞ্চকর্মার জন্য। কারণ প্রতিদিন হচ্ছে এখন, ডেট নিতে হবে, নাহলে ডেট পাবেন না, লাইন প্রচুর।
তো যাই হোক, আবার একবার ঘোষণা করে দিই, আগামীকাল বছরের শেষ দিন, শেষ দিনের জন্য একটা ফিজে 2 জন করে মানুষকে দেখাতে পারবেন। আপনার পরিবারে যে কোনো আরেকজনকে সঙ্গে নিয়ে আসতে পাচ্ছেন, একটা ফিজেই দেখাতে পারবেন। তাই সকাল সকাল শুরু করা হবে, কালকে সকাল একদম 9টা থেকেই, নাহলে শেষ করতে পারবো না। বছরের শেষ দিন আমরাও চাই যে সুন্দরভাবে কাটুক। শেষ দিনের এই ট্রিটমেন্টটাই যেন চিকিৎসায় শেষ হয়, নতুন বছর সুস্থ জীবন কাটান। তাই বছরের শেষ দিনটায় আপনাদের জন্য একটা স্পেশাল অফার রাখা থাকলো যে আসতে পারেন, আপনার বাড়ির একদম কাছের মানুষটাকে সঙ্গে নিয়ে আসুন, সপরিবারে চলে আসুন, কোনো অসুবিধে নেই। যে একটা ফিজে 2 জন, 2টো ফিজে পুরো পরিবার, ফ্যামিলি থেকে দেখাতে পারবেন। ঠিক আছে? তো সেই জন্য কালকে সকাল 9টা থেকে, কোনো অসুবিধা নেই, একদম সকাল 9টায় হাজির হয়ে যান। কালকে শেষ দিন, দেরি করাবো না, যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন, সেজন্যই সকাল সকাল শুরু করা হচ্ছে। এবং পঞ্চকর্মা ডেলি চলছে, নাম বুকিং করাতে থাকুন। যাদের মনে হচ্ছে যে হ্যাঁ পঞ্চকর্মায় সেরে যাবে, এই ব্যথা, যন্ত্রণা, রোগ, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি ইত্যাদি যাদের হচ্ছে, তাদের জন্য। ঠিক আছে? তো সময়সীমা একদম শেষের দিকে, বিদায় নিতে হচ্ছে। আর বারাসাত শিশিরকুঞ্জে এখন শনিবার, মঙ্গলবার, রবিবার 3টে দিন, আর দমদম ক্যান্টনমেন্টে বুধবার এবং শুক্রবার। ঠিক। আর শিলিগুড়িতে যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, কয়েকটা দিন যান্ত্রিক গোলযোগের জন্য দেখতে পাননি, তাদের আগামী 3 তারিখ ডেট আছে শিলিগুড়িতে। তো নাম বুকিং করান আগামী 3 তারিখ, শিলিগুড়ির যে মানুষরা দেখছেন। বিদায় নিতে হচ্ছে, আগামীকাল দেখা হলেও হতে পারে, বছরের শেষ দিন তো। শুভরাত্রি।